গেছে এইটা মনে করা, আর 10,000 লোক জমায়েত করা শাহবাগের সামনে, এটা একটা ঢুলে বাড়ি দিলেও 2-4,000 লোক হয়। এমন কি হচ্ছে, আইবি অ্যারেস্ট হয়েছে, সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জে, তাকে স্লোগান দেওয়ার জন্য যত লোক হয়েছিল অতগুলা লোকও কিন্তু হয়নি। কাজে এই 15,000 10,000 লোক স্লোগান দিলে যদি একটা দল বন্ধ হয়ে যায়, তাইলে আবার অন্যরাও স্লোগান দিবে। আসিফ নজরুল সাহেব বলছে যে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়া চলছে। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম সজীব ভূঁইয়া তিনি বলেছেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগও নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি জানি না কি হবে না হবে। এখন আপনাকে আর একটা কথা বলি, আপনি বিএনপির একজন নেতা, আপনাদের চেয়ারম্যানের উপদেষ্টা আপনি আছেন, চেয়ারপারসনের উপদেষ্টা। এখানে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদের দোসর। এই বিষয়টি তার মানে কি বিএনপি কে মিন করে বলেছেন? আপনি কি বলবেন এই প্রসঙ্গে? বিএনপি নিশ্চয়ই বুঝতেছে, কারণ বিএনপিতে অনেক গুণী নেতা আছে, অভিজ্ঞ নেতা আছে। কিন্তু আমি কি কারণে যেন একটু আগে বুঝি। আমি একবার বলছিলাম যারা শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে থ্রো করে দিছে, এই 3 মাসের মধ্যে জিয়াউর রহমানকেও তারা থ্রো করে দিবে, এবং এইটা হয়েছে বাংলাদেশে। যারা শেখ হাসিনা তো বকবই, কিন্তু এখন কিন্তু তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকেও ছাড়তেছে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি মির্জা আব্বাস সাহেবকেও ছাড়তেছে না। এবং তাদের এখন টার্গেট হবে বিএনপি, কারণ তারা যেটা চায় সেটা হলো এই দেশে নির্বাচন না করে চিরদিন আফগানিস্তানের মতো তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকা। আর এই তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকতে হলে বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দলকে মাঠে রাখা এরা কিছুতেই বিনা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। কাজেই এখন তাদের আক্রমণের মূল বস্তু হইলো, আওয়ামী লীগ তো হারায় গেছে, মূল বস্তু হইলো এখন বিএনপি, এবং বিএনপিকে তারা গালাগালি করবে। আমার বিএনপিকে গালাগালি না, শুধু বিএনপিকে তারা ধ্বংস করার চেষ্টা করবে। এবং প্রতিদিন বলতেছে বিএনপি চাঁদাবাজি করে, দান্দাবাজি করে, লুট করে, চোরদের দল। এখন তো বলতেছে যে বিএনপি হলো ইন্ডিয়ার দালাল, এবং ইন্ডিয়ার কুলে বৈশা আওয়ামী লীগকে ফেভার করতেছে। বিএনপি তাদের মূল টার্গেট, মূল এখন যে আরেক বিএনপিকে ধ্বংস করা, আচ্ছা বিএনপিকে চাপে রাখা, বিএনপি নির্বাচনের কথা বলছে, বিএনপিকে নির্বাচনমুখী না করার জন্য তারা নানানভাবে উদ্যোগ নিচ্ছে, বিএনপিকে নানানভাবে তারা ঘায়েল করার চেষ্টা করছে। আরেকটি হচ্ছে রোড ম্যাপের রাজনীতি। বাংলাদেশে আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই, আমরা লং মার্চ টু ঢাকা, মার্চ ফর গাজা। কিন্তু দুঃখের এখন আবার নতুন করে যেটা শুরু হয়েছে, মার্চ টু যমুনা। আমাদের প্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ সাহেব ঘোষণা করেছেন মার্চ টু যমুনা। এই মার্চে কোনো কষ্ট হবে না, কারণ শাহবাগ থেকে যমুনা পর্যন্ত আসা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার সামনেই মিটিং করতে দিয়েছে। এখন তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছে, এদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাধা দিচ্ছে। এটার কি কারণ বলে আপনি মনে করেন? এটার কারণে সরকার চায় যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করুক, এবং সরকার বুঝাতে চায় যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করতে পারি তো যমুনা তারা দখল করে ফেলবে। এত লাখ লাখ লোক আসছে, কিন্তু লোক সংখ্যা আমি কি বলবো, এই লোক সংখ্যার জন্য 15 দলের ঐক্য করতে হয় না। আমি তো বললাম 15 দলের ঐক্য করতে হয় না। এই লোক সংখ্যা নিয়ে যদি জামায় আদরে বিরিয়ানি খাওয়ানো হয়, ঠান্ডা পানি দিয়ে শরীর ঠান্ডা করা হয় গরমের দিনে, কোক ফান্টা যদি দেওয়া হয়, তাহলে এই ধরনের আন্দোলন করিয়া ওখানে যাইতে তো কোনো, এরা তো হলো আমাদের জামাই, মানে যমুনার জামাই হলো এরা। কারণ যমুনাকে তারা নিয়োগ দিচ্ছে। ইউনূস সাহেব নিজেই বলছে এরা হইলো আমার নিয়োগকর্তা। ওই নিয়োগকর্তারা যাবে কর্মচারীর কাছে, কাজে তো স্যার আসেন করবি। আমার মনে হয় যে এই ধরনের একদম কি বলবো ফাউল জিনিসগুলো, এটা বাংলাদেশের মানুষের এইটুক বুদ্ধি আছে, বুঝতে কোনো অসুবিধা হয় না যে এরা এবং ইউনূস সাহেবের সরকার মিলিয়া এই কাজটা করতেছে কেন। এক, তারা যে করিডোর দিয়ে দিচ্ছে এইটাকে আড়াল করার জন্য,
আজকে যে কালকে যে আমেরিকার 4 জন বড় অফিসার আসছে এগুলাকে বাস্তবায়ন করার জন্য, এইগুলো তাদেরকে আড়াল করার জন্য, তারা যে নির্বাচনকে ধোঁয়াশাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন করে তারা প্রলম্বিত করতে চায়, সেই কারণটাকে দূরে করার জন্য, বাস্তবায়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে। কিন্তু একদিন সবাই বুঝবে, সেদিন আর এরা এইসব করে বাঁচতে পারবে না। আমি খুব ক্লিয়ারলি আপনি যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা তুললেন, করিডোরের কথা তুললেন, 4 জন সেনা অফিসার এসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা কিন্তু আমরা জানি না, আমাদের কোনো পত্রপত্রিকা নিউজ করে না। আপনারা কিভাবে জেনেছেন আমিও জানি না, বুঝতে পারি না, কিন্তু অনেকেই বলছে এবং আমেরিকান কার্গো বিমান নাকি বাংলাদেশে আসবে, সেটি অনেকে বলছে। এই যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের করিডোর আরাকানের সাথে, সেখানে আসলে কি হচ্ছে? আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতামত আপনি কি বুঝতে পারছেন? উনি কি চিন্তা ভাবনা করছেন? দেশকে আসলে কোথায় নিয়ে যাবেন, আপনার কি ধারণা? আমি আপনাকে বলি, কথাগুলো যদি আমারই সব সময় বলতে হয়, আপনি বলবেন ব্যক্তি হিসাবে ফজলুর রহমান, আপনি যে কথা বলতেছেন, মানুষ আপনাকে যেভাবে আমাকে দেখো, কিন্তু একটা মানুষ, আমার তো বয়স হয়েছে, আমার বয়স 77 বছর পাস করে যেতেছে। 77 বছর পাস করে আমার মতো মানুষ প্রতিদিন একই কথাগুলো এমন একটা শক্তির বিরুদ্ধে বলতে হইতেছে, যারা অন্ধকারের শক্তি, দেশে অন্ধকারের শক্তি, এরা মানুষকে মানুষের জীবন ধ্বংস করতে এক মুহূর্ত চিন্তা করে না, কারণ বাংলাদেশে এখন মব জাস্টিস চলছে। আমাকেই বলতে হচ্ছে। 2 নম্বর হলো যে শক্তি এখন বাহির থেকে আসতেছে, এইটা আমার আমি দেখতে যদিও সময়ের সাথে মিলে না, কিন্তু ভাষা এবং কর্মকাণ্ডের সঙ্গে মিলে। 1757 সনে যেমন লর্ড ক্লাইভরা আসছিল মুর্শিদাবাদে, আমার কাছে মনে হচ্ছে যে লর্ড ক্লাইভের উত্তর পুরুষরা আবার মডার্ন উইপন নিয়ে আবার ঢাকায় আসতেছে, এবং আমরা বোধহয় লর্ড ক্লাইভ এবং ওয়াটসনদের চক্রান্তের মধ্যে পড়ে আমাদের দেশ বোধহয় 190 বছর না 290 বছরের জন্য পিছায়া যায় কিনা এই চক্রান্তের কারণে। আমার কাছে সবসময় জিনিসটা মনে হয় এবং আমার চোখে পানি আসে, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। এই দেশটার জন্য 23 বছর বয়সে আমি যুদ্ধে গেছিলাম, নিজের জীবনকে বাজি রেখেই যুদ্ধে গে, বাঁচার জন্য না, মরার জন্য। বেঁচে যে আছে এটা হলো আমার বোনাস। এই দেশটার জন্য যুদ্ধ করছিলাম, এই দেশটার জন্য 30 লাখ লোক জীবন দিয়েছিল, মা বোনেরা ইজ্জত দিছিল, সোনার বাংলা পুড়ে ছারকার হয়েছিল। এই দেশটা এখন আমি দেখতেছি, এই দেশটা যেন একটা আমাদের দেশে অরান দেশ। এই দেশে কোনো আইন নাই, কোনো আদালত নাই, জীবনের কোনো নিশ্চয়তা নাই। এই দেশে আপনি দূরে থাকেন বইলা বুঝেন না, কানাডা থাকেন বইলা প্রতি মুহূর্তে একজন লোক মনে করে আমি কোনো বিপদে পড়লে আমার কোনো সহায় নাই, কোনো প্রতিষ্ঠানও আমার সহায় হবে না, দারোগা পুলিশ তো না, ওই এমনকি আর্মিও না, বা কোনো কোর্ট কাছারি ও বিচার বিভাগ আমার কোনো সহায়তা দিবে না। এইটা কোনো দেশ নাই। এইরকম একটা দেশে মানুষ বাঁচতে পারে না, নিঃশ্বাস ফেলানোর মতো জায়গা নাই। এইখানে দাঁড়ায় আমি ফজলুর রহমান কথা বলতেছি শুধু এই কারণে যে জীবন থাক বা না থাক, মৃত্যু যদি আসে, ওই যে পরযত্ন হবে জয়, জীবাত্মা ও নিত্য নয়, ভবের মঙ্গল যাতে হয়, যায় যাবে ঝাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। হল তুমি আগুয়ান, যায় যাবে ঝাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। আমি সেই কারণে আমি আগাচ্ছি এই কারণে আমার পূর্বপুরুষরা শত শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। আমার মায়েরা বড় ওই তিতুমির সূর্য সেন, ফকির মজদুসা, আর যদি পাঠান বীরদের কথা ধরেন যারা বাঙালি জাতির পক্ষে মিলে গেছিল, সেই ইসাকা উসমান খা, সে আলাউদ্দিন হুসেন শাহ থেকে ধরে যারা বাংলার মুক্তির স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, আমার সেই কথাগুলো, পূর্বপুরুষের কথাগুলো আমার মনে পড়ে। ক্ষুদিরামের কথা, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমার মনে পড়ে সূর্য সেনের কথা, আমার মনে পড়ে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি বলেছিলেন ডাল ভাতের জন্য আমি বাঙালি জাতির জন্য, সাধারণ মানুষের জন্য আমি জমিদারি প্রথা বিলুপ্ত করে দিব। জীবনের রিস্ক নিয়ে যে শেরে বাংলা ফজলুল হক রাজনীতি করে গেছেন, হুসেন শহীদ, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা, যারা বাঙালি জাতির পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করেছিল, যাদের নেতৃত্বে
এবং যাদের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিল জেনারেল উসমানী, প্রধান সেনাপতি জিয়াউর রহমান, যাদের নেতৃত্ব দিয়েছিল খালেদ মোশাররফ, হায়দার, 11 জন সেক্টর কমান্ডার, শফিউল্লাহ, নুরুজ্জামান, আমি কত 11 জনের নাম, সবানা, কর্নেল তাহের, মঞ্জুর, এম এ মঞ্জুর, মেজর জলিল, ওই কথাগুলো মনে হয়। আর আমার হাজার হাজার মুক্তিযোদ্ধা, ওই যে যুদ্ধে গেছিলাম, আমার পাশ থেকে যে মুক্তিযোদ্ধাটি মরে গেল, লাভ দিয়ে চোখের মধ্যে গুলি পড়লো, লাভ দিয়ে উপরে উঠা, 1 মিনিট প্রাণ ছিল, সে শুধু বললো মামা মাকে দেখে, মারা গেল। তাকে আমি যে শোয়া তুই এসি বর্ডারে, মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে, সেই মুক্তিযুদ্ধকে ভুলতে পারি না বইলা আজকে বাংলাদেশে এত কিছুর মধ্যে জীবনের রিস্ক নিয়ে কথা বলি। আমি বড় ষড়যন্ত্রের মধ্যে, বড় চক্রান্তের মধ্যে, বড় বিপদের মধ্যে আছি। আপনাকে আজকে এই কথাগুলা বইলে গেলাম সুস্পষ্ট ভাবে। আমার বিরুদ্ধে কেন্দ্রে এবং এলাকায়, সমস্ত কিশোরগঞ্জে এবং এলাকা, ইটনামিটা, মনষ্টগ্রাম, আমার এলাকায় সব জায়গাতে ষড়যন্ত্র হইতেছে। সেই কালো শক্তির ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। জানি না, জীবন আল্লাহ দিছে, আল্লাহ নিবে, মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি ভাই। এই দেশ আমি কারো কাছে 1 ইঞ্চি জায়গা করিডোর হিসাবে হোক, আর স্টিমার লাগানোর জন্য, ওই সাবমেরিন লাগানোর জন্য আমার সেই সেন্ট মার্টিন দ্বীপ হোক, 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের আমরা দিতে চাই না, কারণ এই জায়গা আমরা যুদ্ধ করে স্বাধীন করছি। জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন আপনি। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। আপনি আপনার একটা বক্তব্যে বলেছেন যে জামাতে ইসলাম অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছে, সেই কারণে বাংলাদেশের আজকে এই বিশৃঙ্খল অবস্থা। এটা আপনার একটা বক্তব্যে শুনেছি, অনাকাঙ্ক্ষিত বাংলা। আমি কিছু কমেন্টস যদি একটু পড়ে নেই, আমি আপনাকে একটু বলি। সাকিব শেখ রিপন, আহনাফ হোসেন, ইসমাইল ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরিস্থিতি কি হতে পারে সেই প্রশ্নটি করুন। হ্যাঁ, এই প্রশ্নটি আপনার কাছে অবশ্যই থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে পরিস্থিতি কি হতে পারে। তাজুল ইসলাম, সেলিনা হায়াত, আইভির মুক্তি চাই, ধন্যবাদ আপনাকে। বিপ্লব দেব, তিনি বলছেন দেখেন নাকি মজার খেলা, বিএনপি খাল কেটে কুমির আনলো এবং তারাই কিন্তু আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাচ্ছে। বিএনপি এখন কোণঠাসা হয়ে যাচ্ছে। জাহিদ লিটন, মব সোনার বাংলাদেশকে শেষ করে দিল। মুন্না, এই কমেন্টসটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, রফিকুল আলম দুলাল, এনসিপি নেতারা 9 মাসে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সেই ব্যাপারে ফজলুর রহমান ভাই যদি কিছু বলতেন, কিভাবে তারা কোত্থেকে এত টাকার মালিক হয়ে গেল। হ্যাঁ মুন্না, তুমি দেখাতে থাকো, ধন্যবাদ আপনাকে। ফজলুর রহমান ভাই এটা বলুন। আচ্ছা, আমি শামসুর রহমান, তিনি বলছেন ফজলুর রহমান স্যার এগিয়ে চলুন, ধন্যবাদ আপনাকে। তারপরে এরপরে অনেক দর্শক আমাদেরকে কমেন্টস করছেন। মুন্না, তুমি সেগুলো দেখাতে থাকো, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। রুমা পারভিন, তিনি বলছেন হাসিনা দেশ বিক্রি করে না, হাসিনা বাপের বেটি, তার বাপও দেশ দেয়নি, তাকে জীবন দিতে হয়েছে, আর তার মেয়েকে ওই একই কারণে দেশ ছাড়তে হয়েছে। ভাই, এখন তো চোর, খুনি, সন্ত্রাসী আর ধর্ষক এবং লুটপাটের দেশ চলছে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও বলি, পথিক অবশ্যই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একজন সাহসী মানুষ ও বীর, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছেন প্রবাহ শান্তনু, তিনি বলছেন স্যালুট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে, আপনাকে জয় বাংলা, ধন্যবাদ আপনাকে। দাউস, আপনার কথায় আওয়ামী লীগের লোকগুলো খুব খুশি হচ্ছে, আওয়ামী লীগে যোগ দেন তিনি, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের মতামত মুন্না তুমি দেখাইতে থাকো। আমি ফজলুল ভাই আপনার কাছে এখন যে প্রশ্ন, দর্শক, এক হচ্ছে এনসিপি এত টাকার মালিক হলো কিভাবে, দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধের উদ্যোগ নেয়াই হয়, এরা চাপ সৃষ্টি করছে, আপনি বলছেন সরকারের ইন্টারনাল গেম, এটি চাপ সৃষ্টি হয়, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি কি দাঁড়াবে, কি এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। একটা কথাই বলে, সাধারণ কথা, যাহা বা অন্য তাহা তিপ্পান্ন। যে লোকটা মারা গেছে তার শরীরের উপরে 9 মণ মাটি দেন আর 90 মাটি দেন, বহুত আসছে। আওয়ামী লীগ দল হিসাবে এখন যে জায়গায় আছে, আওয়ামী লীগ যদি তার রেজিস্ট্রেশন নষ্ট করা না হয়, বা তাকে যদি নিষিদ্ধ ঘোষণা, রেজিস্ট্রেশন নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে একটু আগে জায়গায় উঠবে। কারণ 9 মণ মাটি পড়লে ঘুমায় থাকবে, 90 মণ মাটি পড়লে একটু ভার হবে, কাজে দ্রুত উঠবার চেষ্টা করবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ দ্রুত আগাবে, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে। কেন নিষিদ্ধ করবে, তারই আইসা করছে, নিষিদ্ধ দলটা আইসা। আপনাকে যদি এমনি অটোমেটিক কেউ হাঁটতে দেয়, কেউ আপনার দিকে তাকাবে না। কিন্তু 144 দ্বারা যদি আপনাকে বন্ধ রাখে, আপনি যদি হাঁটতে পারেন, তাহলে আপনার দিকে সবাই তাকাবে। এরা আওয়ামী লীগের খারাপ করতে গিয়ে খুব ভালো কাজটাই করতেছে। আওয়ামী লীগ দ্রুত আগাবে, বন্ধ করে দিলে এইগুলা পৃথিবীতে কোন দল কোন কালে, এমনকি জামাত ইসলামের ব্যাপারে যখন করে, তখন আমি বলছিলাম যে বুকার বাচ্চারা যেগুলা করতেছে জামাত ইসলামকে আরো পপুলার করে দিল। আওয়ামী লীগকেও তারা এটা করে কোনোদিন আটকাইতে পারবে না, কারণ নিষিদ্ধ করে কোন রাজনৈতিক দল আটকাইছে এটা আমার জানা নাই। আচ্ছা, আমি গতকাল একজন সাংবাদিক আমার এখানে ছিলেন, বা মাসুদ কামাল সাহেব, তো তাকে প্রশ্ন করেছিলাম, তিনিও জামাত ইসলাম নিষিদ্ধের বিপক্ষে, আওয়ামী লীগ নিষিদ্ধেরও বিপক্ষে, আপনারও সেইম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে জামাতে ইসলাম তো বাংলাদেশ চায়নি, জামাতে ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা তারা বিশ্বাস করে না, তারা পাকিস্তান যেতে চায়, পাকিস্তান হতে চায়। তাদেরকে নিষিদ্ধকরণ আর আওয়ামী লীগের নিষিদ্ধকরণ কি এক কিনা, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। জি, আমি তো সেই কথাটি বললাম যে জামাত ইসলামের মতো একটা দল যারা রিয়েলি বাংলাদেশে ওইভাবে বিশ্বাস করে না, তাদেরকে এই আওয়ামী লীগের মতো সরকারের থেকে বন্ধ করতে পারলো না। আর এরা 6-6-36 হয় না, 7 দুগুণে 14 হয় না, দুইটা মানুষ, এরা কইবো আর আওয়ামী লীগ বন্ধ হয়ে দেব। আওয়ামী লীগের একটা ইউনিয়নে যত লোক জমা করতে, ফ্রি ছাড়ো, একটা ইউনিয়নে যত লোক জমা করতে পারবে, এরা শাহবাগে অত লোক হয় নাই। কি বলেন আপনি? আওয়ামী লীগের একটা ওয়ার্ড মেম্বারের পিছনে অন্তত 200 লোক হাঁটে, আর ওই যে আমার ছেলেরা যে হাঁটে এদের পিছনে 17 জন লোক হাঁটে, আর 9 জনের বক্তৃতা করলে 54 জন লোক। কাজে এদেরকে এটা ব্যবহার করা হচ্ছে। জি জি, এদেরকে ব্যবহার করা হচ্ছে, এদের ইমেজটা এখনো খুব বেশি কালো হয় নাই। সবাই মনে করতে সাহসী ছেলে, এদেরকে কেন্দ্র করে যে জামাতের ইমেজ যে কালো ইমেজ, জীবনে কোনোদিন জামাতিদের ইলেকশন করে আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারবে জীবনে। এবং তাদের ভোট আগে বলছিল বাড়ছে, 5ই আগস্ট পরে সবাই মনে জামাত ক্ষমতায় চলে যাবে। এখন তারা নিজেরাও বুঝে এখন ভোট হইলে আগের চেয়ে 1% কমবে, কারণ মানুষ চিনে ফেলছে যে 54 বছরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, চরিত্র একই আছে। হ্যাঁ জি, কাজে এই জামাতের অবলম্বনটা হলো এই ছেলেগুলো। আবার অন্যান্য যে রাজাকারের দলগুলো বা সন্ত্রাসী বা চাঁদাবাজি বা জঙ্গি দলগুলো, তাদের অবলম্বন এই ছেলেগুলোর নিজস্ব কোনো দল, ওই যে এনসিপি বলে, এনসিপি এখন সব মিললে সারা বাংলাদেশে কত হবে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, তারা যে কোনো নেতা, তাদের নেতার নাম তো নাহিদ ইসলাম, বা ওই যে জমিদারের ছেলে পঞ্চগড়ে, হ্যাঁ সার্জিস, ওই যে ইয়ের নাতি, ওই যে আমাদের সুলতান সুলেমানের নাতি, উনি হ্যাঁ সুলতান পরিবারের নাতি। এরপরে ওই যে এরা ভোট করলে একটা মেম্বার তো 2500 ভোটে পাস করে, কোন এমপি এলাকাতে এরা 2500 ভোট পাবে না, মেম্বারের ভোট পাবে না। কাজে এদের সম্পর্কে আমি কিছু এরা একদিন বুঝবে না। আপনি একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার কাছে এখন একটা প্রশ্ন করি, দেশবাসীও জানতে চায়, তরুণ সমাজ জানতে চায়। আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, এখন মানুষের পক্ষে কথা বলেছেন, সবসময় মানুষকে নিয়ে কথা বলেছেন, দেশের মানুষকে নিয়ে কথা বলেছেন, আপনার একটা ভূমিকা আছে। সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা, বর্তমানে ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় নেমে আসছে, রাস্তা থেকে আর স্কুলে কলেজে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে পারে, দেশবাসীর কাছে এটা কি সিগন্যাল, এটা নিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন। আবার যদি একটু বলেন আমাদের দেশটি আসলে কোথায় যাচ্ছে। জি, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমরা আফগানিস্তানের দিকে যাচ্ছি। আফগানিস্তান আল কায়দার এই শাসন আসার আগে 51% বিচারক ছিল আফগানিস্তানে মহিলা, 60% শিক্ষক ছিল মহিলা, এখন একজনও নাই। এখন ক্লাস 5 উপরে মেয়েরা লেখাপড়া করতে পারবে না। এখন আফগানিস্তানের 1/3 লোক রাতের বেলা না খায় ঘুমায়। আমি যদি মানে ভুল না বলে থাকি, আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন। আমরা কোন দিকে যাচ্ছি এইটা বলাটা বড় কঠিন ব্যাপার। আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি কিনা, কারণ চেতনার দিক থেকে
আমরা কিন্তু সব হারায় ফেলছি। এইটা কোনো ওই যে মধ্যযুগের বর্বর চেতনার দিকে একদল মানুষ চলে যাচ্ছে এবং তাদের হাতেই দেশ চলে যাচ্ছে। সেই কারণে এই দেশে কোনো, আমি তো সবসময় বলি একটা কথা, যে এক বাবার 3টা ছেলে থাকলে পরে একটা মৌলবি হইব, 2টা স্কুলে দেব। এই দেশে খালি মৌলবি হইব আর এই ইফতাদিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসায় পড়বে। এই দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রিসার্চ, বিজ্ঞান, ডাক্তার এগুলো থাকবে না। যে মোল্লারা একদিন কইতো যে যারা চন্দ্রে গেছে বলে বিশ্বাস করে এরা কাফের, আমাদের দেশের সন্তানরা চন্দ্রে যাওয়ার মতো জ্ঞান অর্জন করবে না, রিসার্চ করবে না, আইটি আমাদের বেঙ্গালুরুর চেয়ে আমাদের আইটি উন্নত হবে না, নাকি আমরা সব খালি এইখানে বসে বসে প্রত্যেক শুক্রবারে বায়তুল মুকাররম থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে বাইরিয়া খালি মিছিল করবো। যে মিছিলের সবটাই হলো মানে কি বলবো, এটা তো বলতে যে সবটা হইলো মধ্যযুগে যাওয়ার একটা চিন্তা করার জন্য। আমি তো সবসময় তাদেরকে জিজ্ঞাসা বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি জন্মগ্রহণ করতেন, উনি যদি এখন নবী থাকতেন, তাইলে বদর বা উহুদের যুদ্ধে কি উনি লাঠি নিয়ে যাইতেন কিনা, নাকি পাকিস্তান হিন্দুস্তানের যুদ্ধের মতো কামান বন্দুক নিয়ে যাইতেন? যুগের যুগের মানে প্রয়োজনকে যারা স্বীকার করে না, এরা কি? যুগের প্রয়োজনকে যারা স্বীকার, এরা কি? জি জি, আমি যারা একটা মেয়ে লোককে গাছের মাঝে টাঙ্গায়া, মেয়ে লোকের প্রতীকী একটা একটা ছবি ওর মধ্যে গাছের মধ্যে টাঙ্গায়া জুতা দিয়া পিটায়, লাঠি দিয়া পিটায়, আমি তো মনে করি এরা কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেন, এরা আসমান থেকে পড়ছে। এবং কোন মা তাদেরকে পেটে নেওয়া উচিত না। যে তোরা যখন আমাদেরকে এতই ঘৃণা করস, তোরা যখন আমাদেরকে এতই ঘৃণা করস, তাহলে তোদেরকে আমি পেটে নিব না। অথবা কোন স্ত্রী ওই যে যারা এইসব পিটাপিটি করে যারা, আর মেয়েদেরকে যারা পতিতা বলে, বিশ্বে কথা বলে, যে ওই যে যারা নারী আইন যে মেয়েরা করছে এরা বেশ্যা পতিতা, আমরা শুনছি নিজে, যারা এইসব কথা বলে মেয়েদের সবার বাড়িতে বাড়িতে বলা উচিত, এতই যদি আমরা খারাপ হই, তোমরা আমাদের পেটে কোনো বাচ্চা দিও না, তোমাদের সন্তান আমরা নিব না, তোমরা যাও কোথায় সন্তান উৎপাদন করতে পারো দিয়ে দেখো। এই দিস টাইম উইল কাম। কারণ এই কথাটা আমার শিখাইছে কে শুনবেন আপনি? 3 জন ব্যারিস্টার, মহিলা ব্যারিস্টার রিড করার জন্য রেডি হয়েছে এই নারী নীতির ব্যাপারে। তারা বলছে যে এই যে মোল্লা মুন্সিরা যে এত বকাবকি করে আমাদেরকে, আমরা কিন্তু একদিন ডাক দিব যে ওদের বাচ্চা কেউ নিবা না। আমার কথাটা খুব, দেশটা কিন্তু আমাদের এই যে দেশের নারী উন্নত না সেই দেশ উন্নত না, সে দেশের সভ্যতা উন্নত না সেই দেশ সভ্য হইতেও পারে না। যে দেশের মা উন্নত না সেই দেশের সন্তান উন্নত না। অনেক ধন্যবাদ। কাজে আমরা এখন লাগছে কি মেয়েরারে ফতোয়া দেওয়া, আর কোনো কাম নাই তো আমাদের। আমরা ফতোয়া দেওয়ার মধ্যে লাগে গেছে। আমরা কি লাগছে লেখাপড়া, এই বইয়ের মধ্যে লেখাপড়া কি হইব, আমরা কি লাগছে রবীন্দ্রনাথ ঠাকুর বেটা মালাউন, এই বেটার বই পড়া যাবে না, এটা লুট করে নিয়ে যাবো গা, নিয়ে ফালাই দিব। নজরুল ইসলাম বেটা বিদ্রোহী আছিল, ইসলাম মানত না, তার বই আমরা এই লাইব্রেরি লুট করে ফেলবো। আমরা চলে গেছি এই জায়গাতে, আমরা চলে গেছি এই জায়গাতে। আমরা শুধু সারা রাত আমরা ওয়াজ মাহফিল করব, শুনতে হবে সবাই আইসা, হ্যাঁ শুনবে, আমিও শুনবো, কিন্তু আমি যখনই বলবো যে আমি ওয়াজ মাহফিল শুনবো, কিন্তু আরেকজন তো ইচ্ছা করলে গানও শুনতে পারে, লালনের গান, সেটা সে শুনতে পারবে না কেন? আরেকজন বাউল গান শুনতে পারবে না কেন? আরেকজন কেন আব্দুল আলিমের গান নাই আর এ নাই বাদাম তুল্লে শুনতে পারবে না কেন? আরেকজন কেন নাটক করতে পারবে না? আরেকজন কেন আবৃত্তি করতে পারবে না? আরেকজন কেন খেয়াল গাইতে পারবে না? আরেকজন কোন সংস্কৃতির সমস্ত চেতনার স্তরে যে ব্যক্ত জিনিসগুলো আছে সেই স্তরে তারা কেন গবেষণা করতে পারবে না? নাকি এইগুলা করলেই আপনারা এসে ঢিলাইবেন, এটা ভাঙিয়ে দিবেন, মিছিল করবেন কি কি জনতার নামে? এটা আর কইলাম না। এই দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম মুক্তিযুদ্ধ করে, তৌহিদি জনতা। তৌহিদি জনতা, তৌহিদি জনতা, সব শুধু তৌহিদি জনতা হবে, আর কোনো মানুষ হবে না। আমি তো মনে করি ইসলামের 5টা জিনিস, 1 নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই 5টা জিনিস হলো বেসিক। এরপরে কেউ যাবে এই এটারে কি বলে
মাজারে সারা জীবন গেছে, সুফিবাদী যারা আহলে সুন্নাতুল জামাত যারা মাজারে গেছে, ওই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি থেকে ধরে যারা এই পৃথিবীতে বাংলা এই ভারতবর্ষে আসছে, এই সুফিবাদী খাজা মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকি থেকে সুলতান মাহমুদ থেকে ধরে ওই যে রাজশাহীর যে আউলিয়া আসছেন উনি থেকে ধরে খান জাহান আলী থেকে ধরে ওই নেত্রকোনাতে পড়ে আছে মদনে, শাহ সুলতান সিলেটে, শাহ জালাল, শাহ পরাণ, বখতিয়ার খিলজি, এরাই তো এই দেশে ইসলাম প্রচার করছে, মোল্লা মুন্সিরা করছে। এই ইসলাম প্রচার করার জন্য না এদেরকে দেওয়া যাবে না, মাজার ভাঙিয়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, এদেরকে মিছিল করতে দেওয়া যাবে না। দেবে না কেন? আমি তো ইসলামের বেসিক জিনিস মানতে আছি। আমি মাজারে যাবো, আপনি তো ইস্তেমায় যাবেন, টঙ্গিতে যান, আপনি বনে গিয়ে আল্লাহর জ্ঞান করেন। এই যে শুরু হয়েছে, আপনি শিয়া, ইয়েস শিয়া আপনি হন, আপনি আপনার কাম করেন, আমি সুন্নি, আমি আমার কাম করব। জিনিসগুলো তো আমাদের দেশে এখন এগুলো নিয়ে তো শুরু হয়েছে। আমরা তো এই দেশটা সৃষ্টি করি না রে ভাই, পৃথিবীর কোন দেশে এখন আর এইগুলা নিয়ে কোনো তর্ক বিতর্ক মারামারি ধরাধরি হয় না, কিন্তু আমাদের দেশে নতুন করে এটা শুরু হয়েছে এবং আমাদের দেশ বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে